হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, প্রীতি ও শুভেচ্ছা নিও। আজ আমরা ঢাকা বোর্ড 2025 সালে রসায়ন প্রথম পত্রের 1 নম্বর যে প্রবলেমটি এসেছিল সৃজনশীল অংশের, আমরা সেই সৃজনশীল অংশটি নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে প্রশ্নটি সলভ করার চেষ্টা করি। এখানে উদ্দীপকটাতে দেখা যাচ্ছে যে একটি ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস, একটা কাঠামো দেখানো আছে। ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রনগুলোর অবস্থান দেখানো আছে। দুটো ইলেকট্রন, একটা হচ্ছে E1 এবং একটা হচ্ছে E2। এখানে কয়েকটি কক্ষপথ আছে A, B, C এবং D, এবং এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। চিত্র হচ্ছে হাইড্রোজেন পরমাণু। গতে বলছে প্রতি সেকেন্ডে E2 ইলেকট্রনের আবর্তন সংখ্যা হিসাব করো। আমাকে আবর্তনের সংখ্যা হিসাব করতে বলেছে এবং ঘতে বলেছে E1 ও E2 উভয় ইলেকট্রনের ধাপান্তরে প্রাপ্ত রশ্মি টাকা শনাক্তকরণে ব্যবহার করা যাবে কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমরা একটু সলভ করি। যদিও প্রশ্নটা নিয়ে অনেক বিতর্ক আছে যে এটা ভুল আছে, এরকমও শোনা যাচ্ছে। তো এটা ভুল থাকার কারণ বা এটা নিয়ে এত বিতর্ক থাকার কারণ হচ্ছে একটাই, যে ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের মধ্যে দেখানো হয়েছে অনেকে বলে। অ্যাকচুয়ালি আমরা জানি যে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ফিজিক্স এবং কেমিস্ট্রিতেও আছে। সেখানের একটা তথ্য মতে আমরা প্রমাণ করতে পারি যে নিউক্লিয়াসে কখনো ইলেকট্রন থাকতে পারে না। সো প্রথম সত্য যে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল অনুসারে এটা নিউক্লিয়াস হতে পারে না। যদি নিউক্লিয়াস হয় তাহলে ইলেকট্রনটা এখান থেকে দাপান্তর এখানে আসবে না। এটা হলো প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আমরা যখন কোনো একটা নিউক্লিয়াসকে বুঝাই, জাস্ট একটা প্লাস দিয়ে এটাকে বুঝিয়ে দেয় এটা নিউক্লিয়াস। অনেক সময় আমরা একটা স্পেয়ার দিই এরকম, যেমন অনেক সময় আমরা যখন পাই বন্ধন আঁকি বা পাই বন্ধনের বিভিন্ন শেপ দেখাই, তখন এরকমভাবে যদি আঁকি এই একটা ডাম্বেল অর্থাৎ একটা লুপ দেখাই, এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে তার লুপ, পি লুপ অর্থাৎ পি অরবিটালের যে লুপটা সেটা। তো এটা এই অংশটাকে কিন্তু আমরা বলেছিলাম নিউক্লিয়াস, জাস্ট এই অংশটুকু পুরাটা, সেই হিসেবে কিন্তু এটা নিউক্লিয়াস বুঝায়। কিন্তু শুধু প্লাস দিয়েও কিন্তু আমরা নিউক্লিয়াসকে বুঝে থাকি, শুধু প্লাস, দিস ইজ নিউক্লিয়াস। এই স্পেয়ারটা দিলেও ওকে, না দিলেও আমরা বুঝে থাকবো। যেহেতু এখানে সবচেয়ে সঠিক কনসেপ্ট হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল অনুসারে, যেহেতু আমরা জানি ইলেকট্রন নিউক্লিয়াসে থাকতে পারে না, সুতরাং এই ক্ষেত্রে যেই প্লাস চিহ্নের পরে যে অংশটা দেওয়া আছে রাউন্ড ফিগারে, রাউন্ডে, এটা নিউক্লিয়াস হতে পারে না। তাহলে নিউক্লিয়াস না হলে এটা কী হবে? এটা প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, পঞ্চম কক্ষপথ, এইভাবে আসবে। আর দিস ইজ প্লাসটা হচ্ছে শুধুমাত্র নিউক্লিয়াস। এই হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। আশা করি এটা নিয়ে আর কোনো বিভ্রান্তি থাকার কোনো অবকাশ নাই। আমরা এবার একটু দেখি এই প্রশ্ন যদি একটু সলভ করার চেষ্টা করি। এখানে প্রতি সেকেন্ডে E2 ইলেকট্রনের আবর্তন সংখ্যা হিসাব করো। E2টা ঘুরছে এইভাবে, চতুর্থ কক্ষপথে ঘুরতেছে। তাহলে E2-র অবস্থান কি? E2 হচ্ছে আমার n = চতুর্থ, অর্থাৎ এটা চতুর্থ কক্ষপথে আছে আমার E2টা। এই চতুর্থ কক্ষপথে, কারণ এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। দিস ইজ n = যদি 1 ধরি, এটা n = 2, n = 3, এটা n = 4, আর এটা n = 5। মোট 5টা কক্ষপথ আছে। তাহলে আমার E2টা আছে আমার চতুর্থ কক্ষপথে আর E1 আছে আমার পঞ্চম কক্ষপথে। ওকে, এখন বলছি প্রতি সেকেন্ডে E2 ইলেকট্রনের আবর্তন সংখ্যা হিসাব করো। তো এটা অ্যাকচুয়ালি আমাকে কি বের করতে বলেছে? প্রতি সেকেন্ড ইলেকট্রনের আবর্তন সংখ্যা, ঘূর্ণন সংখ্যাটা। ঘূর্ণন সংখ্যাটা যখন আমরা প্রতি সেকেন্ডে হিসাব করব, তখন আসলে সেটাকে কি বলে? যেমন আমরা জানি যে কম্পাঙ্ক দ্যাট ইজ এফ, মানে কি? এফ এর একক হচ্ছে সাইকেল পার সেকেন্ড। সাইকেল আবার মানে কি? সাইকেল মানে হচ্ছে সংখ্যা, নাম্বার পার সেকেন্ড। মানে প্রতি সেকেন্ডে
রোটেশন নাম্বার অর্থাৎ ঘূর্ণন সংখ্যা, তাহলে প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যাটাই হচ্ছে আমার কম্পাঙ্ক। অর্থাৎ আমরা যেটাকে শুধুমাত্র বলি নাম্বার পার সেকেন্ড বা সাইকেল পার সেকেন্ডকে আমরা বলি হার্টস, অথবা শুধুমাত্র নাম্বার যেহেতু কোনো একক নাই পার সেকেন্ডও লেখা হয়, যেটাই আমরা লিখি না কেন। অর্থাৎ এই প্রশ্নে আমার কাছ থেকে জানতে চেয়েছে যে আসলে এটার কম্পাঙ্ক কত। ওকে, শুধু কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক বলা হয়েছে, শুধুমাত্র কম্পাঙ্ক বের করতে বলা হয়েছে, যে না সরি প্রতি সেকেন্ডে E2 ইলেকট্রনের আবর্তন সংখ্যা অর্থাৎ কম্পাঙ্ক বের করতে বলা হয়েছে। তো কম্পাঙ্ক যদি বের করতে বলা হয় তো আমরা জানি যে কম্পাঙ্ক বের করার জন্য একটা সূত্র আছে, F সমান হচ্ছে আমার 1/t টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে কি? পর্যায়কাল, অর্থাৎ একবার ঘুরে আসতে তার যে সময়টা লাগে সেটা হচ্ছে তার পর্যায়কাল। আর একটি পূর্ণ আবর্তন সম্পন্ন করতে এটা একটা এক সেকেন্ডে যতটা পূর্ণ আবর্তন সম্পন্ন করে সেটা হচ্ছে তার কম্পাঙ্ক। তো এখন প্রতি সেকেন্ডে E2 ইলেকট্রনের আবর্তন সংখ্যা আমার অ্যাপ বের করতে হবে। তাহলে অ্যাপ বের করতে গেলে আমার টি বের করতে হবে। টিটা হচ্ছে সে একবার ঘুরে এসে আবার এখানে আসতে তার কত সময় লাগে সেটা। এই সময়টা বের করতে গেলে আমার আবার জানতে হবে এটা ব্যাগ। ব্যাগটা কি? আমরা জানি নর্মালি ব্যাগ হচ্ছে বি ইকুয়াল টু হচ্ছে আমার S ডিভাইডেড বাই টি। তাহলে টিকে কি লিখতে পারবো? টিকে লিখতে পারবো S ডিভাইডেড বাই ভি। ওকে, আমরা এটাকে লিখতে পারবো S ডিভাইডেড বাই টি। তো এসটা আবার কি? এস হচ্ছে দূরত্ব। দূরত্ব মানে হলো এই ইলেকট্রনটা যে ঘুরতেছে তার কক্ষপথে, সেই কক্ষপথের রৈখিক দূরত্ব। এটা দুই রকমের দূরত্ব হতে পারে, একটা হচ্ছে কৌণিক দূরত্ব হতে পারে অথবা রৈখিক দূরত্ব হতে পারে। রৈখিক দূরত্ব বলতে বোঝায় এটাকে যখন আমি লাইক দিস, এই হচ্ছে যে আমার একটা চতুর্থ কক্ষপথ, এটাকে আমি যদি এখান থেকে টেনে ছিঁড়ে লম্বা করে ফেলি তাহলে এটা হচ্ছে তার পরিধি, এই পরিধিটা হচ্ছে আমার রৈখিক পথ। কৌণিক পথ হচ্ছে আমার এটার হচ্ছে ব্যাসার্ধ কত এবং ব্যাসার্ধর সাথে সম্পর্ক করে আমি কৌণিক দূরত্বটা বের করতে পারি। তো আমি এখানে রৈখিক দূরত্ব দিয়ে বের করব। রৈখিক দূরত্বটা হচ্ছে আমার ব্যাসার্ধ অর্থাৎ 2πr, দ্যাট ইজ 2πr, আর ভি মানে হচ্ছে ব্যাগ। এখন প্রশ্ন হলো, আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে আমরা যখন কোনো একটা ইলেকট্রনের রৈখিক দূরত্বের সাথে অর্থাৎ আর বের করব, সেক্ষেত্রে আমাকে কি কি জিনিস বের করতে হবে, আমাকে কি কি জিনিস বের করে নিয়ে আসতে হবে, সেই জিনিসটা আমাদের একটু এখানে জানতে হবে। এখানে বি হচ্ছে ব্যাগ, আমি যদি লিখি ব্যাগ মানে কার ব্যাগ? nতম ইলেকট্রনের ব্যাগ। আর এখানে আর মানে হচ্ছে ব্যাসার্ধ। কিসের ব্যাসার্ধ? rতম ইলেকট্রনের ব্যাসার্ধ। আর মানে হলো এখানে চতুর্থ কক্ষপথের জন্য আমার ব্যাসার্ধ এবং দূরত্ব। দ্যাট ইজ টি কে লিখতে পারি 2πr4 ডিভাইডেড বাই b4। ওকে, আমি পর্যায়কাল লিখলাম, দ্যাট ইজ টি। এখন কথা হলো স্যার আমি r4 b4 এটা কিভাবে বের করব? আমরা প্রতিপাদন করেছি গুণগত রসায়ন অধ্যায়ে, আমরা সেখানে একটা সূত্র জানি যে এই যে r4 এবং b4 এটা বের করার সূত্র আছে। সেটা হচ্ছে আমরা জানি একটা সূত্র আছে রানী যে, আমরা মনে রাখার জন্য একটা ছন্দ দিয়েছি রানী যে। ওকে, রানী যে, রানী যে, এখানে একটা ধ্রুবক দিয়ে দিলেই হবে। এই ধ্রুবকটা হচ্ছে আমার এখানে r0, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি দ্যাটস ইকুয়াল টু, এটাকে লেখা যায় এরকম, অর্থাৎ r0 রানী যে। r0 এর মান কত? এখন আমি যদি চতুর্থ কক্ষপথ, আচ্ছা একটু লিখে দেই, r0 এর মান হলো 0.53 অ্যাংস্ট্রম, অর্থাৎ হাইড্রোজেনের জন্য প্রথম কক্ষপথের আমার ব্যাসার্ধ এটা, দ্যাট ইজ n²/z। বাট যখন আমি r4 বের করব, r4 দ্যাটস উইল বি 0.53 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10 মিটার, n এর মান হচ্ছে 4², আর যেহেতু হাইড্রোজেনের মানে z এর মান 1। ওকে, তাহলে আমি পাচ্ছি কি? আমি পাচ্ছি 0.53 ইন্টু 4×16 ইন্টু 10⁻⁻10 মিটার, এটা হচ্ছে আমার r4। আমি একটু রিকোয়েস্ট করবো সবাই যাতে একটু তুলে নেয় r4 এর ভ্যালুটা, যে r4 এর মানটা এখানে কত আসছে, সবাই যাতে একটু সুন্দর করে
খাতার মধ্যে তুলে নেয় যে আমার কত আসছে। আমরা একটু ক্যালকুলেশন করে দেখাবো। ওকে, তাহলে আমরা একটু লিখে রাখি এখানে R4 এর ভ্যালুটা কত পাইলাম। দ্যাটস R4 ইকুয়াল টু হচ্ছে, আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে 0.53 ইন্টু 60, 0.53 ইন্টু 60 হচ্ছে 8.48 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। 8.48 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার হচ্ছে আমার R4। দ্যাট মিনস এরপরে আমরা বের করব হচ্ছে এটা গেল। ওকে, এরপর আমরা বের করব ব্যাগ বের করব, আমাদের এই মানগুলো তো লাগবে, সুতরাং আমি এখানে দেখাই। দেন হচ্ছে আমার ব্যাগ বের করতে হবে, ভ্যালোসিটি। তো ভ্যালোসিটির জন্য মনে রাখা একটা ছন্দ আছে, সেটা হচ্ছে বাজান মনে রাখতে হবে। দ্যাট মিনস BN, জেড এবং N, দ্যাট ইজ বাজান, আর এটা হচ্ছে B0, অর্থাৎ বাজান। এটা মনে রাখবো, বাজান মানে হচ্ছে BN দেন K অর B0 মানে হচ্ছে প্রথম কক্ষপথে তার ভ্যালোসিটি হচ্ছে আমার, এটা আমার মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6। আমরা মানগুলো বসায় দিব, 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 দেন মিটার পার সেকেন্ড। জেডের মান 1, এন এর মানটা কত বসাবো যদি আমি চতুর্থ কক্ষপথের জন্য বের করি, দ্যাট ইজ 4। ওকে, তাহলে B4 এটা আমরা ভাগ করে দিলেই পেয়ে যাচ্ছি, অর্থাৎ 2.18 ভাগ হচ্ছে 4, দ্যাটস ইকুয়াল টু 0.545। দ্যাট মিনস 0.545 ইন্টু 10 টু দি পাওয়ার 6 দেন মিটার পার সেকেন্ড। দিস ইজ আমার B4। আমি একটু নোট ডাউন করে নিই এখানে। দ্যাট মিনস B4 এর ভ্যালুটা হচ্ছে আমার B4 ইকুয়াল টু 0.545 ইন্টু 10 টু দি পাওয়ার 6 দেন মিটার পার সেকেন্ড। 0.545 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড হচ্ছে B4 আমার ভ্যালোসিটি অ্যাট দ্য ফোর্থ কোয়ান্টাম, ফোর্থ সেল বলতে পারি আমরা, ফোর্থ সেল। এবারে মানগুলো আমরা বসায় দিয়ে টির মানটা পেয়ে যাব। অথবা একটা কাজ করি, হ্যাঁ এখানে বসাই, টি এর ভ্যালুটা তাহলে কত পাই, দ্যাট ইজ টি ইকুয়াল টু 2 ইন্টু পায়ের মান হচ্ছে আমার 3.1416, দেন R4 এর মান পাইছি 8.48 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ডিভাইডেড বাই B4 এর মান পাইলাম আমি 0.545 ইন্টু 10 টু দি পাওয়ার 6। ওকে, তাহলে আমরা একটু কাজ করি, এটা কি করতে হবে আমাদের একটু দেখি। 2 ইন্টু 3.1416, 2 ইন্টু 3.1416 ইন্টু 8.48, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে, আমরা লিখতে পারি হচ্ছে এটা এরকম 53.28 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা মাইনাস 10 ছিল, এটা উপরে গেলে 10 টু দি পাওয়ার মাইনাস 10 আর মাইনাস 6, তাহলে মাইনাস 16 হলো, ডিভাইডেড বাই হচ্ছে ওকে দেন হলো 0.545। তাহলে এখানে আমি যে মানটা পেলাম অর্থাৎ 53.2, এটা আমরা 2 ঘর নেই, 53.28 ভাগ হচ্ছে 0.545, দ্যাটস ইকুয়াল টু 97। আমরা একটু লিখে রাখি, 97.76 ইন্টু 10 টু দি পাওয়ার 16, 97.76 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 16 সেকেন্ড হচ্ছে আমার এখানে পর্যায়কাল। এইবারে মানটা আমরা আমাদের এখানে বসায় দিব, শেষ। তাহলে আমরা একটু কাজ করি, দ্যাট মিনস তাহলে আমরা পাচ্ছি F ইকুয়াল টু 1/t, টির ভ্যালু হচ্ছে আমার 97.76 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 16। তাহলে আমরা একটা কাজ করি, 1/97.76, এটা উপরে চলে গেলে 10 টু দি পাওয়ার 16, দেন এই ভ্যালুটা কত, এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1/97.76, দ্যাটস ইকুয়াল টু 0.01 0.01
0.0102 into 10 to the power 16 হার্টজ। এই হলো আমাদের প্রথমটার অ্যান্সার, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রথমটার অ্যান্সার। আমরা পেলাম হচ্ছে, এছাড়া আমরা 2 ঘর আগেও দশমিক নিয়ে এটাকে করতে পারি। 100 দিয়ে যদি গুণ করে দেই দেখি তো কত আসে, গুণ 100, হ্যাঁ 1.02 আমরা পেয়েছি এরকম, 1.02 into 10 to the power 14 হার্টজ। ওকে, এটা অ্যান্সার। আমরা একটু সায়েন্টিফিক পদ্ধতিতে লিখলাম। এই হলো আমার প্রতি সেকেন্ডে E2 ইলেকট্রনের আবর্তন সংখ্যা। আশা করি সবাই জিনিসটা বুঝতে পেরেছে। ওকে, অন্য নিয়মে অঙ্ক করা যেতে পারে, তো আমরা এই নিয়মটা করলাম, এটা সবচেয়ে ইজিয়েস্ট প্রসেস। এই জন্য আমরা এরপরে দ্বিতীয় নম্বরে যাই, গ হতে চলে যাচ্ছি। কি বলা আছে? ওকে, গতে বলেছে আমাকে E1 ও E2 উভয় ইলেকট্রনের ধাপান্তরে, ধাপান্তর মিনস ট্রানজিশন, এক কক্ষপথ থেকে যখন সে চেঞ্জ হয় আরেক কক্ষপথে যায়, সেটা হতে পারে উচ্চ কক্ষপথ থেকে নিম্ন নাকি নিম্ন, না এটা হচ্ছে সাধারণত ধাপান্তর বলতে আমরা উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথ, ট্রানজিশন যেটা। ওকে, তাইলে ধাপান্তরে প্রাপ্ত রশ্মি টাকা শনাক্তকরণ ব্যবহার করা যাবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এখানে টাকা শনাক্ত করার জন্য আমরা কি করব? রশ্মি ব্যবহার করব। সে এটা যদি একটা রশ্মি হয়, আমি জাস্ট বোঝানোর জন্য, এটা যদি একটা রশ্মি হয়, আমার এটা হচ্ছে একটা রশ্মি, তাহলে এই রশ্মিটার কি আছে? এই রশ্মিটার একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে। এই তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করেই কিন্তু আমি বলতে পারবো এই রশ্মিটা আমার টাকা শনাক্ত করতে পারবে কি পারবে না। সাধারণত আমরা যেটা দৃশ্যমান আলো, সেটা দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। এটা কোনো কোনো বইতে আবার কম বেশি আছে, তবে এটাকে আমরা স্ট্যান্ডার্ড যদি ধরি 380 থেকে 780, বা কোনো কোনো বইতে 760ও লেখা আছে, 780 ন্যানোমিটার পর্যন্ত যে তরঙ্গ দৈর্ঘ্যটা, এটা আমার হলো ভিজিবল রেঞ্জ। অর্থাৎ এই আলোটা আমি আমার চোখ দিয়ে দেখতে পাই, যে বেনি আসো হাতে যে 7টি রং আছে সেগুলো। তো এখন বলা আছে E1 ও E2 উভয় ইলেকট্রনের ধাপান্তরে প্রাপ্ত রশ্মি টাকা শনাক্তকরণে ব্যবহার করা হয়। টাকা শনাক্তকরণের জন্য কিন্তু এই ভিজিবল রশ্মি ব্যবহার করা হয় না, ভিজিবল রে ব্যবহার করা হয় না, সেটা ব্যবহার করা হয় আলট্রা ভায়োলেট রশ্মি। এটা প্রথমে মনে রাখতে হবে। আমার টাকা হিসাব করার জন্য, টাকা শনাক্ত করার জন্য আমাকে ব্যবহার করতে হবে আলট্রা ভায়োলেট রশ্মি। এই ইউভি রশ্মি 3 রকমের হয়, UVA, UVB, UVN এবং UVC। এটা আমরা বায়োলজিতেও পড়বো, কেমিস্ট্রিতেও পড়বো। তো এই 3 ধরনের রশ্মি, আমরা ইউভি রশ্মি ব্যবহার করে কি করতে পারবো? টাকাটা শনাক্ত করতে পারবো যে এটা জাল কিনা। জাল টাকা শনাক্ত করার ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের রশ্মি ব্যবহার করি। সাধারণত দেখা যায় যে, আমি যদি একটু বলি, যেমন আমরা 1000 টাকার একটা নোট, এটা যেটা অরিজিনাল টাকা, এই টাকার মধ্যে এরকম আঁকা বাঁকা অনেক রেখা থাকে বিভিন্ন রঙের, সোনালি, সবুজ, হলুদ, কমলা, অর্থাৎ 7টি রঙের। তো এটা খালি চোখে দেখা যায় না, বাট যদি আমি আলট্রাভায়োলেট রশ্মির উপর এটা ফেলে দিই, তাহলে ওই রেখাগুলো সুন্দর করে দেখা যায়, এটার মধ্যে ভেসে ওঠে। এটা সাধারণত ব্যাংকিং সেক্টরে এই জিনিসটা, এই আলট্রাভায়োলেট রশ্মিটা ব্যবহার করা হয়। তো আমরা দেখব E1 এবং E2-র মধ্যে কোনটা ভিজিবল রে এবং কোনটা আলট্রাভায়োলেট রে। ভিজিবল রে হলে সেটা টাকা শনাক্তকরণে ব্যবহার করা যাবে না, আর যদি সেটা আলট্রাভায়োলেট রশ্মি হয় তাহলে ব্যবহার করা যাবে। তাহলে আমরা এই ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বের করব। আর তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে আমাদের যে সমীকরণটা আছে, আমরা যদি লিখি, অর্থাৎ কম্পন সংখ্যা, অর্থাৎ 1/λ সমান হচ্ছে RS Z স্কোয়ার 1/1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটাকে বলে রিডবার্গ সমীকরণ। এই রিডবার্গ সমীকরণের মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে ল্যামডা বের করতে পারবো। ওকে, এই রিডবার্গ ফর্মুলা আমরা ব্যবহার করব। তো রিডবার্গ ফর্মুলার জন্য RS-টা কি? RS-টা হচ্ছে রিডবার্গ ধ্রুবক হাইড্রোজেনের জন্য। সেটার ভ্যালু কি? সেটার ভ্যালু হচ্ছে 678 9 10। এবার যদি মনে রাখি পার সেন্টিমিটার, অর্থাৎ 109678 ভাগ হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার মানে 109678, 1 সেন্টিমিটার 1/100,
এভাবে আমরা লিখতে পারি, অর্থাৎ পার সেন্টিমিটার বলা আছে। তাহলে পার সেন্টিমিটারে কিন্তু আমরা এই হিসাবটা বের করব যে তার আরএস ভ্যালুটা কত হতে পারে। এখানে খুব সুন্দর করে ব্যবহার করতে হবে যে আমরা 1 সেন্টিমিটারে সেটা কত ব্যবহার করব। ওকে, 1 সেন্টিমিটার আমরা সেটা কত ব্যবহার করব সেই হিসাবে কিন্তু আমরা এটা কাউন্ট করব। ওকে, এটা বেড়ে যাচ্ছে, আমরা সেভাবে দেখব পার মিটার, এটা মিটারে হয়ে যাবে, অর্থাৎ 1 পার সেন্টিমিটার, এভাবে আমরা করে মানটা বের করে ফেলবো। তো এই হিসাবে আমরা এখন যদি বসাই তাহলে দেখি যে প্রথমে হচ্ছে E1 ইলেকট্রনের জন্য, E1 এর জন্য E1 ইলেকট্রনটা কোন কক্ষপথ থেকে কোথায় যাচ্ছে? এটা হচ্ছে আমার পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, অর্থাৎ বামার সিরিজ বলি আমরা এটাকে। দ্যাট মিনস E1 এর জন্য আমরা পাচ্ছি N1 কত? N1 হচ্ছে যে কক্ষপথে সে যে পৌঁছে, তৃতীয় কক্ষপথ, আর N2 হচ্ছে যেখান থেকে সে আসে, সেটা হচ্ছে আমার পঞ্চম কক্ষপথ। এই তাহলে আমরা এখান থেকে আমরা বের করব 1/λ, দ্যাট মিনস E1 সমান হচ্ছে আর এস ইন্টু জেড, যেহেতু হাইড্রোজেনের জন্য জেডের মান 1 স্কোয়ার লিখে দিব, আর এন স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস 1/5 স্কোয়ার, দ্যাট মিনস আর এস এটা 1/4 মাইনাস 1/25, দ্যাট ইজ ইকুয়াল টু আর এস 4 25 100, 4 25 100, তাহলে এটা হচ্ছে 25 মাইনাস 4, দ্যাটস ইকুয়াল টু আর এস 21/100, দ্যাট মিনস আমরা লিখতে পারি এটা হচ্ছে ল্যামডা E1, এটা উল্টে যাবে, অর্থাৎ 100/21 ইন্টু আর অফ এস। তো এটা কি আসবে? দ্যাট মিনস 200, এটার মান হলো 678 পার সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মানে 1/100, 1/100, তাহলে কি পাচ্ছি? দ্যাট মিনস 100, এটা ঠিক আছে, ইন্টু উল্টে যাবে, এটা এই পুরো রাশিটা হচ্ছে, আচ্ছা আমরা এটা একটু সলভ করি আগে, তারপরে নাহলে ভুল হয়ে যেতে পারে। এটা 100 ডিভাইডেড বাই, এটাকে লিখতে পারি 21 ইন্টু 109678 ইন্টু 100 চলে যাবে উপরে, আর 1 চলে, 100 ক্যান্সেল আউট, তাহলে আমি পাচ্ছি কত? 1/, এই বড় একটা সংখ্যা আসতেছে এখানে, একটা বড় সংখ্যা আসতেছে, সেটা হচ্ছে আমাদের আমরা বের করতেছি E1 এর জন্য। ওকে, E1 এর জন্য আমরা আগে বের করতেছি। হ্যাঁ ঠিক আছে, আমরা E1 এর জন্য আগে বের করতেছি, তাহলে এটা হবে দেখি 21 ইন্টু 109678, দ্যাট মিনস হচ্ছে এটা হলো, তাহলে আমরা লিখতে পারি 230 32 230 32 230 3238, তাহলে 1/230 3238, এটা হচ্ছে আমার 4.34 ইন্টু 10 টু দি পাওয়ার -7 মিটার, এত পেয়েছি আমরা। 4.34 ইন্টু 10 টু দি পাওয়ার -7 মিটার পেয়েছি। ওকে, আমরা এটা পেয়েছি হচ্ছে কত দেখা যাচ্ছে না, ইট ইট নট ভিজিবল। ওকে, ইট ইজ নট ভিজিবল, ইয়েস, এটা হচ্ছে আমাদের পাইলাম আমরা 4.34 ইন্টু 10 টু দি পাওয়ার -7। তো আমরা একটু উপরে নিয়ে যাই লেখাটাকে। ওকে, তাহলে আমরা দেখি তো এটা কি লেখা যায়। দ্যাট মিনস ল্যামডা E1 সমান আমরা পাইলাম 4.34 ইন্টু 10 টু দি পাওয়ার -7। একটা কাজ করি, আমি এটাকে 434কে 100 দ্বারা গুণ করি, 100 দ্বারা গুণ করি এবং 100 দ্বারা ভাগ করে দিই, 10 টু দি পাওয়ার -7 ডিভাইডেড বাই 100, তাহলে এটা হচ্ছে 434 ইন্টু 10 টু দি পাওয়ার -9 মিটার। তাহলে এটাকে লেখা যায় 434 ন্যানো মিটার। এটা আমার ভিজিবল লাইটের রেঞ্জের মধ্যে পড়ে। সুতরাং E1 যে ইলেকট্রনটা, সেটা দ্বারা টাকা শনাক্ত করা যাবে না।
তাহলে আমরা দ্বিতীয়টা টেস্ট করি, তো দেখি কি হচ্ছে। দ্যাট মিনস E2 এর জন্য আমরা বের করি, এর রিডবার ফর্মুলা দিয়ে আমরা বের করব। দ্যাট মিনস E2 একটু দেখি, এখানে আছে E2, তাহলে E2টা কোথা থেকে কোথায় যাচ্ছে? দ্যাট ইজ চতুর্থ থেকে প্রথম। ওকে, E2 এর জন্য N1 = 1 আর N2 হচ্ছে 4। আমরা জানি যে যদি কোনো একটা ইলেকট্রন উপর স্তর থেকে প্রথম কক্ষপথে আসে, তখন এটার জন্য যে আমরা লাইন পাবো, যে রেখাগুলি পাবো, সেটা হচ্ছে লাইম্যান সিরিজ। এবং লাইম্যান সিরিজ কিন্তু আমাদের সাধারণত এটা আল্ট্রাভায়োলেট রশ্মি রেঞ্জে থাকে, অর্থাৎ এটা আমরা চোখে দেখি না, এটা আমাদের দৃশ্যমান আলোর বাইরে। সুতরাং একটু টেস্ট করে দেখি এটা কি আসতেছে এখান থেকে। দ্যাট মিনস 1/λ অর্থাৎ E2 এর জন্য তরঙ্গ দৈর্ঘ্য, দ্যাট মিনস R is Z² 1/N1² মাইনাস 1/N2² মান বসাবো। আর জেডের মান পাইলাম 109,678, জেডের ভ্যালু 1² পার সেন্টিমিটার, তাহলে একটা 1/100 লিখব, 1/100। ওকে, 1/100 ইন্টু হচ্ছে 1/N1² অর্থাৎ 1² মাইনাস 1/41² পার সেন্টিমিটার, অর্থাৎ সেন্টিমিটারকে আবার মিটার নিলাম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি কত হয়। 109,678 ইন্টু 100/1 ইন্টু 1 মাইনাস 1/4 দ্যাটস ইকুয়াল টু 109,678 ইন্টু 100, লসাগু 16, 16 মাইনাস 1 ডিভাইডেড বাই 16। তাহলে আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি হচ্ছে 109,678 ইন্টু 15 ইন্টু 100 ভাগ হচ্ছে 60। ওকে, তাহলে আমরা জাস্ট এখান থেকে যদি আমরা বের করতে চাই λ/E2, তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ 16/109,678 ইন্টু 15 ইন্টু 100। ইজ ইট ভিজিবল অর নট? ইয়েস, ইজ ইট ভিজিবল? তাহলে আমরা একটু দেখি লাস্টে কী পাচ্ছে। আমরা নিচে 109,678 ইন্টু 15 ইন্টু 100 দ্যাটস ইকুয়াল টু হচ্ছে, উপরে পাবো হলে আমরা 16, 1645 17 000 1645 17 000। ওকে, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? দ্যাট মিনস আমরা লিখতে পারি 16 ভাগ 1645 17 000 ইকুয়াল টু হচ্ছে আমার, সুতরাং λ/E2 হলো আমার 9.78 ইন্টু 10⁻⁻8 মিটার। তাহলে আমরা লিখতে পারি এটাকে যদি আমরা 10 দ্বারা গুণ করি আর 10 দ্বারা ভাগ করি, তাহলে 10⁻⁻9 মিটার। এটা হচ্ছে 97.8 ন্যানোমিটার। এটা হচ্ছে আমার আউট অফ রেঞ্জ, তাহলে এটা হচ্ছে আমার ইউভি রশ্মি, অর্থাৎ এটা আমার ভিজিবল রেঞ্জের আলো না, অর্থাৎ এটা দৃশ্যমান কোনো আলো না, এটা হচ্ছে আলট্রাভায়োলেট রশ্মি। সুতরাং আলট্রাভায়োলেট রশ্মি দ্বারাই কিন্তু আমরা টাকা শনাক্ত করতে পারি। তাহলে কোনটা দিয়ে করা যাবে? E2। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে আমাদের E2, অ্যান্সার হচ্ছে E2। আমরা সুন্দর করে অ্যান্সারটা লিখে দিব যে E2 ইলেকট্রনের ধাপান্তরে প্রাপ্ত রশ্মি টাকা শনাক্তকরণে ব্যবহার করা যাবে। এই হচ্ছে আমাদের মোটামুটি এই প্রবলেমটা সমাধান। আমরা আরও সমাধান ধারাবাহিকভাবে দিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলটাতে চোখ রাখার জন্য আমরা একটু রিকোয়েস্ট করছি, যাতে আমাদের সবগুলো ভিডিও সহজেই পাওয়া যায় এবং আমরা যেন আরও বেশি অনুপ্রাণিত হই আরও বেশি বেশি ভিডিও দেওয়ার জন্য। আমরা ক্লাসটি এখানে এদিকে তো না করে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।